আসসালামু আলাইকুম। সিকান্দার রাজা এবং কুশাল পেরেরার অবিশ্বাস্য ব্যাটিং এ পিএসএল এর ১০ আসরের চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স, যেখানে তারা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ফাইনালে ৬ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরল। এখানে এই টিমের গর্বিত সদস্য আমাদের মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং একই সাথে সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেনের কিন্তু বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এবার ১ম আসর ছিল এবং ১ম আসরে কিন্তু তারা চ্যাম্পিয়ন হলো। যদিও সাকিব আল হাসানের জন্য এই অভিজ্ঞতাটা কিন্তু একবারে নতুন না। এর আগেও অনেকগুলা ট্রফি তিনি উঁচিয়ে ধরেছেন। তবে সাকিব আল হাসান কিন্তু একটা রেকর্ড করে ফেললেন। একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএল, বিপিএল এবং পিএসএল এর শিরোপার জয় সদস্য হলেন তিনি। তবে সাকিব আল হাসানকে স্কোয়াডে না দেখে কিছুটা আক্ষেপ ছিল আমার মতো, হয়তোবা সাকিব আল হাসানের কোটি ভক্তের হৃদয়ে। তবে ম্যাচ শেষে হয়তোবা সাকিব আল হাসান নিজেরও আক্ষেপ থাকার কথা নাই। কারণ তার জায়গায় যিনি খেলেছেন সেই সিকান্দার রাজা কিন্তু এখানে ম্যাচ জিতিয়েছে লাহোর কালান্দার্সকে। একদিন আগেও কিন্তু সিকান্দার রাজাকে নিয়ে সংশয় ছিল ফাইনালে তিনি খেলতে পারবেন কিনা। এখানে ইংল্যান্ডের সাথে জিম্বাবুয়ের একটা ঐতিহাসিক টেস্ট সিরিজ হয় এবং ওইখানে কিন্তু দ্বিতীয় ইনিংসে 50 প্লাস স্কোর করে সিকান্দার রাজা। আনফরচুনেটলি জিম্বাবুয়ে কিন্তু ওই টেস্টটা ৩ ইনিংস ব্যবধানে হেরে যায়, যেখানে কিন্তু ফোর্থদের খেলা করায়নি। করালে হয়তোবা তিনি ফাইনাল খেলতে পারতেন না অবশ্যই। এখানে সিকান্দার রাজা কিন্তু তড়িঘড়ি করে আবার ফ্লাইট ধরেন পাকিস্তানের উদ্দেশ্যে এবং তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বিষয়টা বলেছেন যে বার্মিংহামে এখানে ডিনার করেন এবং আবুধাবিতে এসে ব্রেকফাস্ট করেন। আ আ পরে কিন্তু দুবাই হয়ে এখানে হচ্ছে লাহোরে আসেন। তিনি যখন আসেন তখন কিন্তু টসের ১০ মিনিট আগে এখানে লাহোর স্টেডিয়ামে এসে পৌঁছান এবং তারপরে কিন্তু অবিশ্বাস্য ইনিংসের কথা আমরা সকলেই জানি। সিকান্দার রাজা যখন ব্যাটিং এ নামেন তখন কিন্তু একরকম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল লাহোর কালান্দার্স। ২০ বল থেকে ৫৭ রান প্রয়োজন ছিল। ওইখানে কিন্তু আম আ রাজা পাকসার উইকেটটা তুলে নেন মোহাম্মদ আমির। এরপরে সিকান্দার রাজা কিন্তু নেমেই ১ম বলে ৪ এবং ৬ মারেন। এরপরেও কিন্তু ৩ ওভারে ৪৭ রান প্রয়োজন হতো। যেখানে কিন্তু ক্রিজে ছিলেন এক পাশ থেকে ভালো খেলা কুশাল পেরেরা। কুশাল পেরেরা কিন্তু ওইখানে ২ টা ৬ মারেন। এখানে খুররামকে। পরবর্তীতে কিন্তু ২ বার ৩১ রানের একটা সমীকরণ দাঁড়ায়। যেখানে কিন্তু মোহাম্মদ আমির বোলিং এ আসেন এবং ১ম বলেই ৪ মারেন আবারও এখানে কুশাল পেরেরা। এবং শেষ ২ বলে কিন্তু এখানে ৬ এবং ৪ মেরে সমীকরণটা অনেকটা সহজ করে দেন কুশাল পেরেরা। শেষ ওভারে কিন্তু প্রয়োজন হয় তাদের ৬ বল থেকে ১৩ রান। তখন কিন্তু জয়ের জন্য ফেভারিট মনে হচ্ছিল এখানে লাহোর কালান্দার্সকে। যদিও ৩ বল থেকে ৫ রান করে লাস্টের সমীকরণটা আরো কঠিন হয়। ৩ বল থেকে ৮ রান লাগতো। তখন কিন্তু মনে হচ্ছিল যে ম্যাচটা 50-50 হতে যাচ্ছে। এই এই মুহূর্তে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেন সিকান্দার রাজা। সরি, এখানে ফাহিম আশরাফকে কিন্তু অফ স্টাম্পের বাইরের বলে স্লাইস করে এখানে 6 মারেন। পরবর্তী ২ বলে ২ রান লাগলে সিকান্দার রাজা কিন্তু একটা ৪ মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এখানে সিকান্দার রাজার কিন্তু পূর্ণ উল্লাস আমরা দেখেছি এবং আ এরপরে দলের প্রত্যেকে কিন্তু সিকান্দার রাজাকে মাথায় তুলে আনন্দ উল্লাস করতে দেখা যায়। এই ১ম এ ব্যাট করতে নেমেছিল ফাইনালে এখানে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, যেখানে কিন্তু আ আ এখানে সাউথ শাকিল দ্রুত ফিরে যায়, ফিন অ্যালানও দ্রুত ফিরে যায়। এখানে হচ্ছে মূলত তাদের রাইলি রুশো ১১ বলে ২২ রান করেন এবং মিডল অর্ডারে তাদের যথেষ্ট ভালো ব্যাটিং করেন এখানে হচ্ছে হাসান নেওয়াজ। তার ৪৩ বলে ৭৬ রানের অসাধারণ একটা ইনিংস ছিল, যেখানে কিন্তু রিশাদ হোসেন এবং এখানে হচ্ছে হাসান রাজা, সরি, এখানে আ আ রাজাকে খুব ভালোভাবে সামলান এবং দারুণ কিছু শট খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন এখানে আবিষ্কা ফার্নান্দো, তিনি ২৯ রান করেন। একই সাথে সান্দিপ আলের ২২ এবং শেষের দিকে ৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ফাহিম আশরাফ। শেষ ওভারটাতে কিন্তু তারা ২৩ রান নিতে সক্ষম হন। এজন্য কিন্তু ২০১ রানের একটা বড় স্কোর বোর্ডে দেন তারা। এখানে শাহীন আফ্রিদি কিন্তু সবচাইতে ইকোনমিক্যাল বোলিং করেন লাহোর কালান্দার্সের হয়ে। ৪ ওভারে ২৪ রানের পাশাপাশি ৩ টি গুরুত্বপূর্ণ উইকেটও তিনি তুলে নেন এবং টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট শিকারও তিনি। সর্বোচ্চ ১৯ টি উইকেট তিনি তুলে নেন। আ ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি। এখানে ফাখরুজ্জামান ভাই ১১ রানে করে ফিরে যান। মোহাম্মদ নাঈম কিন্তু ৪৬ রানের একটা ভালো ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন এখানে হচ্ছে আব্দুল্লাহ শফিক। তিনি ৪১ রান করেন। এই কুশাল পেরেরা এখানে মিডল অর্ডারে খুব ভালো ব্যাটিং করেন। তিনি শেষ পর্যন্ত ৩১ বলে ৬২ রানের একটা টপ নক খেলেন। যদিও তাকে রাজা বাকশা কিন্তু ভালো সঙ্গ দিতে পারেননি। ১৬ বলে মাত্র ১৪ রান করে ম্যাচটাকে প্রায় হারিয়ে দিচ্ছিলেন। এরপরে কিন্তু সিকান্দার রাজার আবির্ভাব ঘটে এবং ৭ বলে ২২ রানের অবিশ্বাস্য একটা ইনিংস খেলে কিন্তু লাহোর কালান্দার্সকে আরো একটা শিরোপা এনে দেন। এখানে উম আ ৩১ বলে ৬২ রানের অসাধারণ ইনিংসের কারণে কুশাল পেরেরা ম্যান অফ দ্য ম্যাচ হন এবং হাসান নওয়াজ কিন্তু টুর্নামেন্ট জুড়ে ভালো খেলার কারণে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়।
এই টুর্নামেন্টে আমাদের কিছু কিন্তু প্রাপ্তি রয়েছে। যেই টুর্নামেন্টটি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু ক্রিকেটে প্রায় ৫-৬ মাস পর কামব্যাক করলেন এবং অসাধারণ বোলিং করেন। যদিও একটা বেশি উইকেট তিনি পাননি। ব্যাট হাতে কিন্তু খুব একটা ভালো করেননি এখানে সাকিব আল হাসান। রিশাদ হোসেন কিন্তু অসাধারণ বোলিং করেন। টুর্নামেন্টের ১ম দিকে আপনারা জানেন যে হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। তারপরেও ৭ ম্যাচে ১৩ উইকেট নেন। যদি পুরো সিজনটি তিনি খেলতে পারতেন তাহলে হয়তোবা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারতেন আমাদের রিশাদ হোসেন। তারপরেও তার ১ম বিদেশি টুর্নামেন্টে তিনি অসাধারণ বোলিং করছেন এবং তিনি প্রমাণ করেছেন যে কেন তাকে বিশ্বের অন্যতম সেরা একজন উদীয়মান লেগ স্পিনার ভাবা হচ্ছে। এই জায়গায় শাহীন শাহ আফ্রিদিকে অবশ্যই থ্যাংকস জানাতে হচ্ছে। তিনি কিন্তু রিশাদ হোসেনকে নিলাম থেকে পিক করেন এবং রিশাদ হোসেন কিন্তু তার যথার্থতা ভালোভাবে প্রমাণ দিয়েছেন। মেহেদী হাসান মিরাজ এখানে দলের সাথে ইনক্লুড হন ম্যাচ খেলার সুযোগ না পেলেও বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়া কিন্তু প্রমাণ করে। মেহেদী হাসানের মিরাজ কিন্তু আপ টু দ্য মার্ক রয়েছেন। এজন্যই কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে কিন্তু মেহেদী হাসান মিরাজকে কলিং করা হয়েছে। আ ভিডিও শেষে একটা কথাই বলব যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু নতুন, নতুন খেলার ভিডিও আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।